চেয়ার ছাড়তেই হবে, মাস্ট বি। পৃথিবী থেকে আমাদেরকে যেতেই হবে, কিন্তু আমরা যদি প্রজন্মকে সুষ্ঠুভাবে চেয়ার ছেড়ে না দিই, তারা আমাদেরকে মনে রাখবে না। জড়ির মধ্যে রোদ উঠিলে খেক শিয়ালির বিয়াও হয়, মানসে কয় আরে মোর অভাগার পোড়া কপাল, ঘটকাশি ফিরি ফিরি। উপজেলা দুর্গাপুর হাই স্কুলে পড়তাম। সেই স্কুলের আমাদের স্কুল টিচার, প্রিয় স্যার, আমার গানের গুরু বিভূতিভূষণ বর্মা। হয়তো দেখা যায় যে আমি লেখাপড়া করতেছি, গানের সুরে পড়তেছি, আর আমি সাজু করতাম কি, আমার গানের পাশাপাশি আমি লেখাপড়া করতাম। আমি স্কুলে যাচ্ছি, কলেজে যাচ্ছি, বাজারে যাচ্ছি, যে কোনো জায়গায় যাচ্ছি, আমার সাইকেল চালাচ্ছি আর গান আমার মুখে আসেই। আমি ইচ্ছা করে ফেল করছি যে আমি কোথাও পাস করবো না, আমি মিউজিক কলেজে এডমিশন হবো। বিভিন্ন অঞ্চলের গান সংগ্রহ করে সেগুলো অ্যালবাম আকারে প্রকাশ করার চেষ্টা করেছিলাম, এখনো করতেছি। প্রিয় সঙ্গীত প্রিয় মানুষজন, যারা আমার গান শোনেন, দেখেন, যারা আমাকে কোনো কারণে ভালোবাসেন, সবার প্রতি আমার কৃতজ্ঞতা। এবং যারা ভালোবাসেন না, তাদের প্রতিও আমার কৃতজ্ঞতা। সঙ্গীত জীবনে আমার কিভাবে আসা, এটা আসলে অনেক দুই এক কথায় বলার মতো পরিবেশ, সময় না, অনেক ঢের সময় নিয়ে এটা বলার দরকার। যদি খুঁটিনাটি সব কিছু বলতে চাই, তারপর আমি কিছু অংশ আপনাদেরকে শোনাচ্ছি আর কি। সেটা হলো, অথবা আপনারা বলতে পারেন যে আপনার এক্সাক্ট কত তারিখ থেকে, কত দিন থেকে, আপনার কোন বয়স থেকে, কোন ক্লাস থেকে আপনি গান শিখতে শুরু করলেন। আসলে গান শিখতে শুরু করে আমি ক্লাস 7-8 থেকে। তার আগের বিষয়গুলো, যেমন আমি যখন থেকে বেড়ে উঠতেছি, আমি মানুষ হয়ে বেড়ে উঠতেছি, আমি শিশু, তারপরে কৈশোরে যাচ্ছি, আমি বুঝতে শিখতেছি, আমি কথা বলা শিখতেছি, তখন থেকে সুরটা আমার মধ্যে বিরাজ করে আর কি। হয়তো দেখা যায় যে আমি লেখাপড়া করতেছি, গানের সুরে পড়তেছি, আমি স্কুলে যাচ্ছি, কলেজে যাচ্ছি, বাজারে যাচ্ছি, যে কোনো জায়গায় যাচ্ছি, আমার সাইকেল চালাচ্ছি আর গান আমার মুখে আসেই। তো সুরটা আমার ছোটবেলা থেকেই, মানে আমি যখন থেকে বুঝতে শিখিনি, তখন থেকেই সুরটা আমার মধ্যে কাজ করে। তো আমি বাড়িতে যখন বলি, প্রাইমারিতে এডমিশন হলাম, প্রাইমারিতে স্কুলে গিয়ে গান বাজনা করি, তো বাড়িতে বললাম যে গান শিখবো, তখন বাবা মা বললেন যে না, গান শেখা হবে না আর কি। কিন্তু আমার তো ইচ্ছা, আমি গান শিখবই কোনো না কোনোভাবে। যখন বেড়ে উঠতেছি, 3 পার করলাম, 4 পার করলাম, 5 পার করলাম, তখন 6-এ উঠলাম, সাহস আরেকটু বাড়তেছে। তারপর 7-এ যখন উঠলাম, তখন আবার বললাম বাড়িতে যে গান শিখবো আর কি। তো গান পরে বাবা মা তো রাজি হলো না। তারপরে আমার দুর্গাপুর স্কুলে পড়তাম আমি, উলিপুর উপজেলা, আমাদের কুড়িগ্রাম জেলা, সেই উলিপুর উপজেলা দুর্গাপুর হাই স্কুলে পড়তাম। সেই স্কুলের আমাদের স্কুল টিচার, প্রিয় স্যার, আমার গানের গুরু বিভূতিভূষণ বর্মা, ওনাকে শ্রদ্ধা ভরে স্মরণ করতেছি। তো স্যারের সঙ্গে কথা বললাম ক্লাস 7-এ, তখন বাড়ির অজান্তে, বাড়িতে না বলেই ওই একাডেমিতে এডমিশন হলাম উলিপুরে। তারপর বাড়িতে যখন জানতে পারলো যে আমি গান শিখতেছি, তখন বাবা আবার স্যারের সঙ্গে আমাকে নিষেধ করছে। তারপর আমি লুকাই লুকাই যাচ্ছিলাম। যখন বাড়ি থেকে তারা কোনোভাবেই আটকাতে পারলো না, তখন আমার স্যারের সঙ্গে বাবা দেখা করলেন যে ইয়া করো, আমার ছেলেকে আর গান শেখাবেন না। তখন তো স্যার আমাকে ডেকে বললো যে সাজু, তোমার বাবা এইভাবে বললো, আর যেন তোমাকে গান শেখানো না হয়। তখন বাধ্য হয়ে গ্যাপ গেল, 7টা চলে গেল আর কি। তো তারপরও লুকাই লুকাই একা একাই যতটুকু পারি রেডিও শুনে বা টেলিভিশন দেখি। তারপরে এভাবে স্কুলের কিছু কিছু প্রোগ্রামে অ্যাটেন্ড করতাম। তারপরে ক্লাস 10-এ যখন উঠলাম, তখন হঠাৎ করে শিশু একাডেমি থেকে যে প্রতিযোগিতাটা হয়, সেই প্রতিযোগিতায় হঠাৎ করেই টিওনো স্যার গাড়ি পাঠাই দিলেন, আমরা গেলাম। সৌভাগ্য, সেদিন 3টাতে ফার্স্ট হলাম আর কি, একক অভিনয়, গানে এবং কৌতুকে। তারপরে জেলাতে আবার গানে ফার্স্ট হইলাম, তারপরে বিভাগে ফার্স্ট হইলাম, তারপরে জাতীয় পর্যায়ে যাওয়ার পালা। এবার তো ঢাকায় যেতে হলে তো বাড়িতে জানাইতেই হবে, এগুলো লুকাই লুকাই করছি। তারপরে বাড়িতে স্যারের মাধ্যমে বললাম, স্কুলের মাধ্যমে, বাবা কোনোভাবে রাজি হলেন, গেলাম জাতীয় পর্যায়ে ফার্স্ট হইলাম আর কি।
তখন থেকে বাড়ি থেকে একটু একটু সায় যে হোক লেখাপড়ার পাশাপাশি ছেলে গান শিখুক আর কি। আপনারা জানেন যে অনেকগুলো অ্যালবাম আমার আছে, ম্যাক্সিমাম অ্যালবামগুলো আমার লেখা সুর করা গান। এছাড়া আমি আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের গান সংগ্রহ করে সেগুলো অ্যালবাম আকারে প্রকাশ করার চেষ্টা করেছিলাম, এখনও করতেছি। যেমন সিলেটের আঞ্চলিক গান আছে, নোয়াখালীর আঞ্চলিক গান আছে, বরিশালের আছে, চট্টগ্রামের আছে, তারপর আমাদের বগুড়ার একটা কিছু গান আছে আর কি। তারপর আমাদের গাছি, আমাদের ওটা বলে রাজবাড়ির ওইদিকে গাছি, ওনাদেরকে নিয়ে কিছু গান আছে। এরকম বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের কিছু গান আছে, আঞ্চলিক গান। এগুলো সংগ্রহ করে জাতীয়ভাবে প্রকাশ করার চেষ্টা করেছি। আমাদের রংপুরের ভাওয়াইয়া তো বলতে, আমি তো ভাওয়াইয়াই মূলত শুরু থেকে ভাওয়াইয়াটাই করা আমার। এখন তো ভাওয়াইয়া নিয়েই কাজ করতেছি। আমার ওপার বাংলা থেকে অনেকগুলো সোলো গান বের হয়েছে, অ্যালবাম আকারে না। যেমন মোর ঢাকের ডাঙ্গে, কি মায়ায় জড়ালু জুলিয়া, কিছুদিন আগে ফালাকাটার কবিতা দিদির নিতাই দাদার থেকে স্টুডিও থেকে বের হয়েছে আর কি, টিয়া মিউজিক থেকে একটি গান আর কি, ডুয়েট ভয়ে গান। তো আমার ইউটিউবে যে অ্যালবামগুলো আছে, আগে তো সিডি ছিল আমার, যখন থেকে আমি করি অ্যালবাম রিলিজ করা শুরু করি তখন হলো সিডি আর কি, ক্যাসেটের যুগটা আমি পাইনি আর কি, মানে আমার গান রিলিজ করার পর্যায় থেকে আর কি, সময় থেকে। তখন আমার প্রথম অ্যালবাম যে সেটা হলো আমার ক্লোজ আপে যে গাওয়া গানগুলো নিয়ে, সেই গানগুলো নিয়ে একটা অ্যালবাম বের হয়েছে আর কি। তারও আগে যদি আমি বলতে চাই, 2001-2 দিকে আমি যখন প্রথম মিউজিক কলেজে অ্যাডমিশন হই 2001-এ আই মিউজে ঢাকায়, তখন থেকে আমার টার্গেট ছিল যে কোনো না কোনোভাবে অ্যালবাম করা, রেডিও টেলিভিশনে গান করা, পরিচিতি লাভ করা দেশব্যাপী আর কি, দেশব্যাপী বিশ্বব্যাপী আর কি, সব জায়গায়। তো সেদিক থেকে ইসলামী গানের একটি অ্যালবাম আমি রিলিজ করে আর কি, আমার কথা সুরে আর কি। তো আমার মিউজিক কলেজে একটি স্টুডিও ছিল, ওই স্টুডিও থেকেই রেকর্ড করি গান। তারপরে ক্লোজ আপ অ্যাটেন্ড করলাম 2008-এ। আপনাদের সকলের সহযোগিতায় আমার আজকের এ পর্যন্ত আসা আর কি। কৃতজ্ঞতা জানাই ক্লোজ আপ ওয়ানে যারা আমাকে SMS করে বা বিভিন্নভাবে আমাকে সহযোগিতা করেছেন আর কি। তো আমার ক্লোজ আপে যে গানগুলো ছিল, সেই গানগুলো নিয়ে একটি অ্যালবাম ছিল পীড়িতের দাগ। তারপরের মৌলিক প্রথমটা ছিল আমার ক্লোজ আপে গান, যেগুলো গান ছিল ওই গানগুলো নিয়ে। তারপর পরবর্তীতে আমার যে মৌলিক অ্যালবামটি বের হয় মায়ায় পড়েছি, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি জি সিরিজের কর্ণধর শ্রদ্ধেয় খালেদ ভাইকে, যার সহযোগিতায় অনেকগুলো অ্যালবাম জি সিরিজ থেকে রিলিজ হয়েছে এবং এখন পর্যন্ত হচ্ছে আর কি। তো প্রথম যে অ্যালবামটি মায়ায় পড়েছি, তো প্রথম অ্যালবাম রিলিজ করতে গিয়ে ভাইয়ের সঙ্গে বসলাম কোন গান কি গান করব। আমার বাংলাদেশে অনেক ভালো ভালো গীতিকার আছেন, সুরকার আছেন, ওনাদের গান করতে চাইলাম। পরে যখন আমি আমার গানগুলো, আমার লেখা কিছু গান খালিদ ভাইকে শোনালাম, তখন বলল যে সাজু, তুমি তোমার ব্যক্তিত্বকে, তোমার যে সৃষ্টিগুলো সেগুলো প্রচার করার চেষ্টা করো। তখন আমি সবার খালিদ ভাইয়ের কথা অনুযায়ী আমার লেখা গানগুলো, যেমন মায়ায় পড়েছি, দুঃখ, এরকম আকাশ ভরা তারা আমার প্রথম অ্যালবামে, তারপর আরও কিছু গান ছিল আমার মৌলিক গান আর কি। তো শুরু হলো নিজে লেখা শুরু করা, যখন জাতীয়ভাবে নিজের গান প্রচার হলো তখন আর লেখিটা আরও বেশি বেড়ে গেল আর কি। তারপরে পরবর্তীতে যে অ্যালবামগুলো বেরিয়েছে, মায়া পড়েছি তো শুরুটা মৌলিক, তারপরে মিস সুন্দরী, তারপর আমার মোবাইল নাম্বার দিয়ে একটি গান, যেমন ইন্ডিয়াতে একটি ল্যান্ড ফোন নাম্বার থেকে একটি গান আছে আর কি। তো আমাদের বাংলাদেশে আমি আমার নাম্বার দিয়ে একটি গান করেছিলাম 01714558283। এই অ্যালবামটি পরবর্তীতে রিলিজ হয়। এছাড়া পরে প্রেমের বানান, তারপরে লাস্ট অ্যালবাম বের হয়েছে আমার মৃত্যু অ্যালবাম। তো আমার টার্গেট আছে যে প্রতি বছর একটি অ্যালবাম রিলিজ করা। তো এটার একটু ব্যাঘাত হয়ে যাচ্ছে যখন আমি ভাওয়াই নিয়ে কাজ করতেছি, আমার ওই পারে বেশি, ইন্ডিয়াতে বেশি থাকতে হচ্ছে আর কি। কেননা আমাদের মানে আমি এদেশের মানুষ, বাংলাদেশের মানুষ সব দিক থেকে, কিন্তু আমাদের ভাওয়াইয়ের দিকটা দেখি যে আমাদের এই অঞ্চলের চেয়ে ওই অঞ্চলটায় আরও ব্যাপক অঞ্চল জুড়ে এবং ব্যাপকভাবে ভাওয়াইয়া নিয়ে ওইদিকে কাজ হয়। তো আমার সেদিক থেকে এপারের তুলনায় ওই পারে একটু বেশি সময় দিচ্ছি আর কি ভাওয়াইয়া নিয়ে কাজ করার জন্য। তো এই ভাওয়াইয়া নিয়ে কাজ করতে গিয়ে আমার এদিকের ফোক অ্যালবামটা একটু রিলিজ করতে লেট হয়ে যাচ্ছে। তবে আশা আছে প্রতি বছর একটি করে অ্যালবাম রিলিজ করা।
আমি একজন সঙ্গীত শিল্পী। আমি রংপুর অঞ্চলের মানুষ, আমার কুড়িগ্রাম বাড়ি। আমি এই অঞ্চলের হাওয়া বাতাস খেয়ে বেঁচে ওঠা মানুষ। তো এই দিক থেকে আমার সঙ্গীত শিল্পী হয়ে আমি শুধু ঢাকায় থেকে গেলাম বা দেশ বিদেশ ঘুরলাম, আমি আমার অঞ্চল নিয়ে কাজ করলাম না, আমার অঞ্চলের কৃষ্টি কালচার ডেভেলপের জন্য বা সংরক্ষণের জন্য কাজ করলাম না, এটা আমার দায়িত্বের মধ্যে কি বরখেলাপ মনে হয়। এজন্য আমার দায়িত্বের বোধ থেকে আমি এই ভাওয়াই নিয়ে কাজ করা শুরু করেছি আর কি। বিভিন্ন অঞ্চলে ঘুরতেছি, বিভিন্ন যে শব্দগুলো হারিয়ে যাচ্ছে আর কি, অনেকেই আমরা ভদ্রতার খাতিরে বা শুদ্ধ ভাষা বলার খাতিরে আমরা কিছু আঞ্চলিক শব্দ ব্যবহার পরিহার করতেছি আর কি। এজন্য মনে করি ওই শব্দগুলো কোথায় থাকবে, মুখে শব্দ যদি আমরা কাগজে কলমে না লিখি, বই আকারে না প্রকাশ করি, অথবা গানের মধ্যে গানের কথায় যদি লেখাটা না থাকে, ওই শব্দটা প্রজন্মের পর প্রজন্ম আসলে তাদের কাছে আর ওটা শব্দটাই যদি না থাকে ওটা হারিয়ে যাবে আর কি। এজন্য আমি যে কোনো শব্দ পাইলে সেই শব্দটা দিয়ে কিছু গান লেখার চেষ্টা করছি। তেমন আমি একটা উদাহরণ দিই, আপনারা জানবেন যে আমাদের অঞ্চলে যখন বৃষ্টি হয় তখন কিন্তু বৃষ্টি চলাকালীন যদি রোদ হয় আর কি, তখন একটা শব্দ বলে যে খেকশিয়ালির বিয়াও হয় আর কি। এই শব্দটার উপর আমি একটা গান লিখছি, যেমন ঝড়ির মধ্যে রোদ উঠিলে খেকশিয়ালির বিয়াও হয়, মানসে কয় আরে মোর অভাগার পোড়া কপাল ঘটকাশি ফিরি ফিরি। আর একটা বিষয় যেটা হলো যে শুধু নিজেকেই প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে গেলাম, আর যারা অবহেলিত প্রতিভা আছে গ্রামে গঞ্জে শহরে বন্দরে, যারা তাদের প্রতিভাকে বিকশিত করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কিন্তু সহযোগিতার হাত পাচ্ছে না, এরকম যারা অবহেলিত আছে, আমি বলবোই অবহেলিত, কেননা আমরা অনেকেই আছি নতুনদেরকে জায়গা দিতে চাই না। আমি তাদেরকে শ্রদ্ধা করে বলবো, অবশ্যই চেয়ার ছাড়তেই হবে, মাস্ট বি, পৃথিবী থেকে আমাদেরকে যেতেই হবে, কিন্তু আমরা যদি প্রজন্মকে সুষ্ঠুভাবে চেয়ার ছেড়ে না দিই তারা আমাদেরকে মনে রাখবে না আর কি। এজন্য নতুন প্রজন্মদেরকে জায়গা করে দেওয়ার জন্য আমি বা আমার যতটুকু আমি ক্ষুদ্র যত একটু জানি আর কি, যতটুকু আর কি আমার ওই জানাটুকুই ওদের কাছে বিলিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের প্রায় আমাদের 64 জেলা, প্রায় নর্থ বেঙ্গলের সব জেলায় আছে, সিলেটে আছে, ঢাকায় আছে, গাজীপুরে আছে আমার গানের স্কুল, সাজু সঙ্গীতাঙ্গন নামে একটি গানের স্কুল। এগুলো হলো যে আমি হয়তো বলবেন যে ব্যবসায়িক কোনো চিন্তা ভাবনা থেকে না, আমি এটা শুধু যে প্রতিটা অঞ্চলে কিছু প্রতিভা আছে এই প্রতিভাগুলো সংগ্রহ করে তাদেরকে গান উঠাই দিয়ে বা তারা ভালো গায় তাদেরকে একটা জায়গা করে দেওয়ার জন্যই আমার এই গানের স্কুলটা প্রতিষ্ঠিত করা। নর্থ বেঙ্গলের সব জেলায় আছে, কিছু উপজেলায় আছে, যেমন সৈয়দপুরে আছে, ফুলবাড়িতে আছে, পলাশবাড়িতে আছে আর কি। এখন আমি এপার থেকে ওপারেও কিছু শাখা করতেছি আর কি, ইন্ডিয়াতে আর কি, আমাদের কুচবিহারে। প্রিয় দর্শক, আরেকটি বিষয় হলো যে আপনারা জানেন যে স্বীকৃতি পেলে কর্মের প্রতি মানুষ আরো বেশি চড়ে লেগে পড়ে। তো তেমনি আমি ভাওয়াইয়ার গীতিকার হয়েছি বাংলাদেশ বেতারে, আরো আমার ভাওয়াইয়ার প্রতি কাজ করার স্পিড বেড়ে গেছে এই ইয়াটা পাওয়ার পর থেকে আর কি, সম্মানটা পাওয়ার পর থেকে। আপনারা সকলেই জানেন বাংলাদেশ বেতারে আমি ভাওয়াইয়ার গীতিকার হিসেবে লিস্টেড হয়েছি আর কি। অনেকেই আমার পাশাপাশি অনেক প্রিয় শিল্পী আমার গান করতেছেন, এজন্য সবার প্রতি আমি কৃতজ্ঞতা এবং বাংলাদেশ বেতারের প্রতি কৃতজ্ঞ আমাকে ভাওয়াইয়া গীতিকার হিসেবে লিস্টেড করার জন্য। তো যদিও সবসময় আমার নিজেরই গান গাওয়ার সুযোগ হয় না, বিভিন্ন প্রোগ্রামের কারণে বা দেশ বিদেশ ঘোরার কারণে বেতারে গান গাওয়ার সুযোগ হয়ে ওঠে না। যেখানে আমাকে চিঠি দিয়েছে, চিঠি পেয়েছি, কিন্তু ওই ডেটে আমি দেশের বাইরে আছি আর কি, এজন্য গান করা হয়ে ওঠেনি ঠিকভাবে আর কি। তো আমি চেষ্টা করি, এবং যখন আমি দেশে থাকি আমি 100% চেষ্টা করি রেডিওর প্রোগ্রাম করার জন্য। আমি রংপুরেই আছি, রংপুর বেতারে, তো শিল্পী হিসেবে, ভাওয়াইয়া শিল্পী হিসেবেও আমি আছি। তো আমি দেখা যায় যে ওখান থেকে কি পাবো না পাবো সেটার আশা না করে আমি আমার ভাওয়াইয়ার প্রচারের জন্য ঢাকা থেকে এসে আমি প্রোগ্রাম করি আর কি। এবং অন্য যে কোনো কোথাও থাকি না কেন, যে জেলাতেই থাকি না কেন, আমি রংপুরের চিঠি পেলে আমি চলে আসি আর কি। প্রিয় দর্শক, আরেকটা বিষয়, বাংলাদেশ টেলিভিশনে লিস্টেড হওয়ার জন্য আমি যখন 2001-এ আই মিউজিক এডমিশন হই মিউজিক কলেজে, তখন থেকেই আমার বাংলাদেশ টেলিভিশনে লিস্টেড হওয়ার জন্য, তালিকাভুক্ত হওয়ার জন্য আপ্রাণ
চেষ্টা ছিল, ইচ্ছা ছিল আর কি। তো আমি মাঝে মাঝে করতাম কি, আমি মিউজিক কলেজে তো পড়তাম ওই সময়, মাঝে মাঝে করতাম কি ক্লাস ফাঁকি দিয়ে আমি ওই দরখাস্ত নিয়ে টেলিভিশনে দেওয়ার জন্য যাইতাম। তো আমার শ্রদ্ধেয় স্যার ইন্দ্রমোহন রাজবংশী স্যার একদিন ক্লাসে বললেন যে আমি 2টা ক্লাস মিস করছি। তা আমার বাকি বন্ধুদেরকে বলতেছে যে কি ব্যাপার, সাজু নাই কেন ক্লাসে? স্যার ও বিটিভিতে নাকি লিস্টেড হবে, এই জন্য ঘুরতেছে আর কি, বিটিভিতে গেছে দরখাস্ত দেওয়ার জন্য। তখন স্যার আর সেদিন কিছু বলেনি। পরের দিন যখন আমি ক্লাসে গেলাম, সবার আগে আমাকে দাঁড় করালো আর কি, যে সাজু তুমি 2 দিন ক্লাসে আসোনি কেন? আমি বললাম স্যার এখন কি বলি, আর মিথ্যা তো বলার কোনো রাস্তা নেই। তখন আমি স্যারকে বললাম স্যার আমি বিটিভিতে গেছিলাম দরখাস্ত দেওয়ার জন্য। তখন আমি স্যার আমাকে উপদেশ দিলেন যে সাজু তুমি আজকে কিন্তু বিটিভির পিছনে ঘুরতেছো, বিটিভিতে লিস্টেড হওয়ার জন্য, তালিকাভুক্ত হওয়ার জন্য। এভাবে এভাবে হওয়া উচিত নয়। কিভাবে হওয়া উচিত? সেটা হলো তুমি সাজু তোমাকে তৈরি করো, তুমি তোমাকে একটা জায়গায় দাঁড় করাও। তুমি যদি নিজেকে তৈরি করো, বিটিভি একদিন তোমার পিছনে দৌড়াবে আর কি। ঠিক মানে এটা অহংকার হিসেবে নেবে না, ঠিক ওইরকমই হলো। যখন আমি 2008-এ যখন ক্লোজ আপ 1 হলাম, তারই 1-2 মাস 6 মাস পরে বিটিভির একজন প্রডিউসার, তো উনি আমাকে ডাকলেন যে সাজু বিটিভিতে একটি অডিশন হচ্ছে, তুমি আসো, এই মুহূর্তে আসতে পারবা নাকি আর কি। তো আমি গেলাম। আমার স্ক্রিন টেস্ট হয়নি আর কি, আমার শুধু গান শুনলো, একটা গান শুনলো, তারপর থেকে আমি ইনশাল্লাহ বিটিভির লিস্টেড হয়ে গেলাম। তো এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে এ প্রজন্মের আমরা যারা গান শিখি, শুধু গান না, যে কোনো প্রতিভা নিয়ে কাজ করি, কবিতা লিখি, গান লিখি, নাচ করি বা খেলাধুলা করি, তোমরা তোমাদেরকে তৈরি করো। ইনশাল্লাহ তোমাদের চেষ্টা, তোমাদের সাধনা একদিন একটা সুন্দর জায়গা তোমাদেরকে দেবে। কেননা তোমার সাধনায় যদি সেই সততাটুকু থাকে। আমার ইচ্ছা ছিল আমি লিস্টেড হব। ওই সময় স্যারের কথা শোনার পর থেকে আর আমি বিটিভিতে যাইনি। পরে যখন 2008-এ যখন ক্লোজ আপ 1 হলাম, তখন থেকে তো লিস্টেড হয়ে গেলাম আর কি। ইনশাল্লাহ বিটিভিতে অনেক প্রোগ্রাম করা হয়ে গেছে, এখনও করা হচ্ছে আর কি। সবাই আর কেউ কেউ বলে যে না গান করতেছি বিটিভিতে কি অথবা রেডিওতে কি, এটা না। আসলে আপনি একজন শিল্পী হিসেবে স্বীকৃতি পেলেন, একজন আপনি যে এতদিন কষ্ট করে গান করলেন, লিখলেন, শিখলেন, সুর করলেন, যখন আপনি বাংলাদেশ বেতার অথবা বাংলাদেশ টেলিভিশনে লিস্টেড হবেন, তালিকামুক্ত হবেন, তখন আপনার প্রতি আপনার মনে একটা আত্মতৃপ্তিও থাকবে যে না আমার এতদিনের পরিশ্রমটা সার্থক হলো আর কি। এছাড়া আপনি যদি এই 2টা টেলিভিশনে তো থাকবেন, বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনে আপনি লিস্টেড থাকবেন। এছাড়া আপনি যদি ভালো কিছু করেন, সকল চ্যানেল, যতগুলো চ্যানেল আছে সব আপনার পিছনে দৌড়াবে আর কি। দেশ বিদেশ ঘোরা অনেকেরই নেশা আর কি। দেশে থেকেও অনেকেই জেলায় জেলায় ঘুরে বেড়ান, ভ্রমণ পিপাসু মানুষ যারা আর কি। তো আমারও কিন্তু ভ্রমণ অনেক ভালো লাগে আর কি, দেশ বিদেশ ঘুরতে। আজকে যখন আরেকটি বিষয় বলি, আমি যখন ক্লাস 9-এ পড়তাম, তখন প্রথম ক্লাসে স্যার জিজ্ঞেস করলেন যে সবাইকে জিজ্ঞেস করতেছেন আর কি, ক্লাস ভর্তি সকল ছাত্রছাত্রী এক একজন করে বলতেছে, প্রত্যেকজন বলতেছে কে কি হবে আর কি। যখন শেষ দিকে আমার পালা আসলো আর কি, তখন আমি বুদ্ধি মানে ঠিক করতেছিলাম যে কি বলবো স্যারকে। তখন স্যারকে বললাম যে মনে মনে ভাবতেছিলাম যে আমি করব, সারা বাংলাদেশে পরিচিতি লাভ করি, না সারা বিশ্বে, তাহলে আমার চাওয়াটা বড় থাকুক, যতটুকু অর্জন হয়। সেদিক থেকে স্যারের নাম আমার মনে আছে আর কি, শ্রদ্ধেয় আজহারুল স্যার, আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের স্যার আর কি, ইংলিশ টিচার। স্যার আমাকে শুরু থেকে, আমি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত তার কাছে প্রাইভেট পড়ছি। অনেক ভালো মানুষ, স্যারকে শ্রদ্ধা করে স্মরণ করতেছি আর কি। তো স্যারকে বললাম যে স্যার আমি সারা বিশ্বে পরিচিতি লাভ করতে চাই। তখন স্যার বলল, অবাক হলো যে সবাই কেউ ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, অনেক বড় বড় কিছু হতে চায়, তুমি আবার কি হতে চাচ্ছ এটা আর কি। স্যার যখন বুঝতে পারলেন, তখন আমাকে বললো যে না তোমার চিন্তাধারাও ঠিক আছে, তুমি গান কিছু শিখছো, তারপরে কবিতা লিখতেছো, খেলাধুলা করতেছো, সেদিক থেকে চেষ্টা করো, কোনো না কোনোভাবে তুমি একটা জায়গায় একদিন পৌঁছাতে পারবা আর কি। তো সেদিক থেকে ক্লোজ আপ 1 হওয়ার পর থেকে তো অনেক দেশে যাওয়ার সুযোগ হলো, আমেরিকায় যাওয়ার সুযোগ হয়েছে অনেকবার, লন্ডনে যাওয়ার সুযোগ হয়েছে, কাতারে গিয়েছি, তারপরে আমাদের ইন্ডিয়াতে তো
যাচ্ছি 1 মাস 2 মাস পর পরই আর কি। আর আমাদের যেটা সঙ্গীতে শুধু সঙ্গীত করে গেলাম, নিজের চাকরি করব না আর কি, কথার কথা চাকরি করব না, কিন্তু সেক্ষেত্রে চাকরি করি বা না করি, সেটা গভর্নমেন্ট হোক আর নন গভর্নমেন্ট হোক, কিন্তু তোমার সার্টিফিকেট তো থাকতে হবে। আবার প্রয়োজনের ক্ষেত্রে আমাদের শ্রদ্ধ গুণীজন অনেকেই আছেন, অনেক বড় বড় শিল্পী গীতিকার, তারা লেখাপড়াই করেননি, কিন্তু তারা আক্ষরিক জ্ঞানে শিক্ষিত আর কি। তো এখন যেহেতু আমাদের শিক্ষার একটা সুন্দর ব্যবস্থা আছে, সেদিক থেকে সেই চিন্তা ভাবনা থেকে আমি মিউজিকে অনার্স মাস্টার্স করি, যে জব করি বা না করি সার্টিফিকেটটা থাকুক, যেন বলার জায়গা থাকে আর কি, যেন সবাই অন্যভাবে খারাপভাবে ট্রিট না করে। তবে আমি আরেকটা কথা বলি আর কি, সেটা হলো অনেকেই করে কি, পড়ার পাশাপাশি সে তার যে কোনো একটা প্রতিভাকে এস্টাবলিশ করা ট্রাই করে। আর আমি সাজু করতাম কি, আমার গানের পাশাপাশি আমি লেখাপড়া করতাম। আমি কিন্তু লেখাপড়ার পাশাপাশি গান করিনি, আমি গানের পাশাপাশি লেখাপড়া করছি। অথবা আপনারা অবাক হবেন যে এটা কিভাবে সম্ভব। এটাও সম্ভব, দেখেন কিভাবে। আমি 2001-এ আমার এসএসসি, আর 2009-এ আমার ইন্টারমিডিয়েট, আর 2019-এ আমার অনার্স, আর 2020-এ আমার মাস্টার্স। আমি গ্যাপ দিয়েছি আর কি। আমি দেখা যায় আমি দেশের বাইরে গেছি প্রোগ্রামে, আমি এবার পরীক্ষা দিব না, প্রোগ্রাম করে আমার নিজের গানের প্রতিভাকে বিকাশ করার জন্য কাজ করছি। আবার যখন চলে আসছি তখন আবার এসে অনার্সের সময় আমার অনেক গ্যাপ গিয়েছে আর কি। তারপর ইন্টারমিডিয়েট করলাম ওই সময়। তাছাড়া ইন্টারমিডিয়েট গ্যাপ হওয়ার কারণটা হলো আমার ওই সময় আমার বাবা মারা যান আর কি, 2003-এর দিকে আর কি। তখন মিউজিক কলেজে পড়তাম, তখন পরীক্ষা না দিয়ে চলে আসি আর কি। আর একটা বিষয় যেটা আমি লজ্জা হিসেবে নিই না, 2বার ইন্টারমিডিয়েটে ইংলিশে খারাপ করি আর কি। তো খারাপ করার পর থার্ড টাইম, তার আগে প্রথমবার পরীক্ষা দেওয়ার পর বাবা মারা যাওয়ার পরীক্ষা দেওয়া না, 2বার ইংলিশে খারাপ করি আমি যখন মিউজিক কলেজে পড়ি। তো আমার মিউজিকে মিউজিক শেষ পর্যন্ত আর কমপ্লিট হয়নি। 2বার ইংলিশে খারাপ করার পর আমার মিউজিকে A+ ছিল, ক্লাসিক্যালে বা ফোকে বা অন্য যে সাবজেক্ট ছিল সবগুলোতে A+ ছিল, কিন্তু ইংলিশে খারাপ করার কারণে পরে 2বার অকৃতজ্ঞ হওয়ার কারণে বাড়ি থেকে আর মার বলেনি, পরীক্ষা দিতে দেয়নি ওইখানে। পরে আমি ফিরে এসে আমাদের কুড়িগ্রামের থেকে BM থেকে আমি ইন্টারমিডিয়েট করি 2009-এ। তখন ক্লোজ অফ 1 চলতেছিল আর কি, 2008-এ আর কি, 8-এর দিকে। পরে 2008 আর কি। পরে ওখান থেকে ইন্টারমিডিয়েট করার পর আমার তো শুরু থেকেই টার্গেট ছিল আমি ঢাকাতে থাকবো আর কি। তারপরে ওখান থেকে আবার গিয়ে যখন ক্লোজ অফ 1 হলো তখন হলো আর কি। আরেকটা বিষয় যে আমার মিউজিকে পড়ার ইচ্ছাটা কেন ছিল আর কি। তো আমি যখন এসএসসি দেই তখন এসএসসির আমাদের পরীক্ষার রুটিনে ছিল সঙ্গীত আর কি। তখন আমার মাথায় ঘুরতেছিল যে নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় স্কুল কলেজ আছে আর কি, না হলে ইন্টারমিডিয়েট এসএসসি করলে সে আবার পরবর্তীতে ইন্টারমিডিয়েট কোথায় করবে? যদি ইন্টারমিডিয়েটের জায়গা না থাকে তাহলে তো এসএসসিতে সঙ্গীত থাকবে না। ওই সঙ্গীত এসএসসিতে যখন দেখলাম তখন আমার পরীক্ষা চলাকালীনই মাথায় যে না, আমি কোনো না কোনোভাবে আমি মিউজিক কলেজ খুঁজবো কোথায় আছে। তারপর পরীক্ষা শেষ, খুঁজলাম, একটা আছে আমাদের দিনাজপুরে, আর একটা আমাদের আগারগাঁয়ে ঢাকায়। এখন আরেকটা বিভাগে বললাম, সেটা হলো যে বাবা মা চাচ্ছে না যে আমি মিউজিকে লেখাপড়া করি। তখন আবার একটা যুদ্ধ আমার শুরু হয়ে গেল। ওনারা নিয়ে আমাকে রংপুর ক্যান্টনমেন্ট, BF শাহিন সহ অনেক ঢাকার ভালো ভালো কলেজে, আমাদের এই যে নটরডেম কলেজ সহ অনেক ভালো ভালো কলেজে আমি পরীক্ষা দিয়েছি। আর একটা সত্য কথা বলি আজকে, আমি কোনো পরীক্ষায় ভালো করে লিখিনি, বিকজ কতটুকু লিখতে পারতাম না পারতাম ওই সময় মনে নাই আর কি। কিন্তু তারপরে আমি যতটুকু জানা ছিল কোশ্চেনগুলো আমি কোনোটার অ্যান্সার করিনি। আমি ব্ল্যাঙ্ক শুধু নাম ঠিকানা লিখে শুধু 1-2 প্রশ্নের অ্যান্সার করে আমি চলে আসছি। বিকজ আমি যদি টিকতাম তাহলে বাবা মা আমাকে সে কলেজে এডমিশন করাতো। আমি ইচ্ছা করে ফেল করছি যে আমি কোথাও পাশ করবো না, আমি মিউজিক কলেজে এডমিশন হবো। পরে যখন কোথাও আমি টিকলাম না তখন অবশেষে আমি আবার মিউজিক কলেজে এডমিশন হলাম। সবাই দোয়া আশীর্বাদ রাখবেন, আমার বাবার জন্য দোয়া রাখবেন, মায়ের জন্য, আমার পরিবারের জন্য, আমার সঙ্গীত গুরু বহুদী স্যারের জন্য, আমার প্রিয় ভাই যিনি কথা বললেন না, শুধু স্ক্রিনের বাইরে থাকতে চান, প্রিয় বাবু ভাই, লেখালেখি নিয়ে অনেক ভালো কাজ করেন, বিশেষ করে ভাওয়াইয়া নিয়ে কাজ করেন। নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো একটা, উনি কোনো ভাওয়াইয়া শিল্পীও না, ভাওয়াইয়া এখন ভাওয়াইয়া গবেষণা করে
যে উনি যতটুকু আমাদের ভাওয়াইয়ের শিল্পীদের জন্য যে উপকারটা করতেছেন, আমাদের যে কাজটা করার কথা সে কাজটা বাবু ভাই করতেছেন আর কি। এজন্য তাকে আমি স্যালুট জানাই এবং বাবু ভাইকে বলবো ভাওয়াইয়ের ব্যাপারে বা রংপুরের যে কোনো কালচারের ব্যাপারে আপনি যখন ডাকবেন, যেখানে ডাকবেন, আর্থিকভাবে হোক শারীরিকভাবে হোক, আমি আপনার সাথে আছি। আমাদের জন্য সবাই দোয়া আশীর্বাদ রাখবেন। থ্যাংক ইউ।